নমস্কার, আরো একটি আলোচনায় আপনাদের স্বাগত জানাই। পেট্রোপণ্যের দাম বাড়ছে এবং এ বিষয় নিয়ে চিন্তিত বটেই সাধারণ মানুষ, কিন্তু এখন দাম কমবে কবে সেই অপেক্ষায় যেমন একটা অংশ রয়েছেন, তেমনি একাংশের মনে কিন্তু প্রশ্ন যে এভাবে দাম বাড়ছে কেন, এই বিষয়টা নিয়েও আলোচনা হচ্ছে। আজকে আমাদেরও আলোচনার বিষয়বস্তু এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে রান্নার গ্যাসের দামও বাড়ছে, এই সব মিলিয়েই আজকে আমাদের আলোচনা। সেখানে সরকারের কি ভূমিকা রয়েছে বা আগামী দিনে এই পেট্রোপণ্যের মূল্য কমার ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এই বিষয় নিয়েও আলোচনা হবে। প্রথমেই অতিথি যারা রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে, আমার ডান দিকে রয়েছেন প্রদেশ বিজেপি দলের তরফে নেতৃত্ব রয়েছেন মৃণাল কান্তি নাথ, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আছেন ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব রয়েছেন শ্যামল রায়, আপনাকেও নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। এবং আছেন আপনারা, এই আলোচনায় আপনারাও সামিল হতে পারেন, আপনাদের বক্তব্য থাকলে সরাসরি আমাদের ফোন করতে পারেন। মৃণালবাবু, আলোচনাটা আপনার থেকেই শুরু করি। পেট্রোপণ্যের দাম, এবং আমি যদি রাজস্থানটাকে ধরি, সেঞ্চুরি ইতিমধ্যে হাঁকিয়েছে পেট্রোল, তো কি বলবেন? দেখুন, রাজস্থানে তো যে সরকার রয়েছে আপনারা জানেন, সেখানে রাজ্যস্তরীয় ভ্যাট ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার সবচেয়ে বেশি ভ্যাটের পরিমাণ হচ্ছে রাজস্থানে। সেজন্যই শ্রী গঙ্গানগর যে জায়গাটা আছে সেখানে সেঞ্চুরি ক্রস করে 101 টাকা 59 পয়সা পেট্রোলের দাম হয়েছে। রাজ্য সরকার ও বিজেপি রাজ্য সরকার সেখানে আপনারা জানেন, তাই আমি বলবো আমার দৃষ্টিভঙ্গিতে সেখানে ভ্যাট বেশি রাজ্য সরকার ধার্য করেছে বলেই পেট্রোপণ্যের দাম রাজস্থানে সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে। শুধু শ্রী গঙ্গানগর যে জায়গাটা সেখানে বেশি এটা নয়, জয়পুরেও যথেষ্ট বেশি আছে পেট্রোলের দাম। একমাত্র বর্ধিত ভ্যাট প্রয়োগ করার ফলে, রাজ্য সরকার কর্তৃক বর্ধিত ভ্যাট প্রয়োগ করার ফলে এই তেলের মূল্যটা রাজস্থানে বেশি বৃদ্ধি পেয়েছে। আমি যদি আমাদের এখানটার ত্রিপুরার কথাটাও ধরি, আমাদের এখানেও তো দাম চড়ছে। দেখুন, আমাদের এখানে তো 91 টাকা 17 পয়সা আছে পেট্রোলের দাম। আমি যদি কম্পেয়ার করি, অন্যান্য জায়গা থেকে অনেক কমই আছে। আমি আপনাকে আর কয়েকটি জায়গার পেট্রোপণ্যের দাম আমি দেখাচ্ছি। পেট্রোলের দাম দেখুন আপনি, আমি যে রাজধানী নামগুলো বলছি সেটা আপনি লক্ষ্য করবেন কোনগুলোর কথা আমি বলছি এবং কেন সেগুলোতে দাম বেশি আপনি বুঝে নেবেন, আপনারা বুঝবেন। মুম্বাইতে পেট্রোলের দাম আছে 97 টাকা 34 পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম আছে 92 টাকা 90 পয়সা। জয়পুরে পেট্রোলের দাম আছে 97 টাকা 47 পয়সা। তিরুবনন্তপুরম পেট্রোলের দাম আছে 92 টাকা 81 পয়সা। তাহলে দেখুন, কলকাতা পেট্রোলের দাম আছে 91 টাকা 12 পয়সা। আমি বলবো যে ত্রিপুরা দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও, তার ট্রান্সপোর্টেশন কস্ট বেশি হওয়া সত্ত্বেও, এখানে এই যে রেটটা আছে সেটা আমার মতে যুক্তিগ্রাহ্য রেট আছে। দেশের অন্যান্য মেট্রো সিটিতে যেভাবে রেট বেড়েছে, রাজ্য সরকারগুলো কর্তৃক যে ভ্যাট চাপানো হয়েছে তেলের দামের উপর, তার জন্যই কিন্তু এই ঘটনাটি ঘটছে। সুতরাং ত্রিপুরা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ নেই বলে মনে হচ্ছে আমার, কারণ অন্যান্য জায়গার চেয়ে কমফোর্টেবল পজিশনে ত্রিপুরা বা আগরতলা আছে। আমি শ্যামলবাবু এই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব, ত্রিপুরা অনেকটা কমফোর্টেবল জায়গায় আছে, অন্য রাজ্যের কম্পারেটিভলি ত্রিপুরা একটা ভালো জায়গায় আছে উনি বললেন, সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য? না, এটা কি ত্রিপুরার মানুষ তাই মনে করছে কিনা সেটা দেখতে হবে প্রথমে। হ্যাঁ, কেউ বলতেই পারেন যে ত্রিপুরা আগের চেয়ে ভালো আছে বা ত্রিপুরার মানুষ এখনো আরো ভালো আছে, বলতে তো অসুবিধা নেই। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন নামবো আমরা, যখন বাস্তবে মাটিতে
প্রথম কথা হলো ভ্যাট বা তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে কমছে, অনেকটাই কমেছে, এখন $32 এর মধ্যে আছে পার ব্যারেল। তো সেখানে 63 আমি বলছি 32-তে যখন নেমেছিল, আচ্ছা, তখন থেকে ধীরে ধীরে বাড়ছে এবং এটা তার দ্বিগুণ ছিল একটা সময় এখন যা চলছে। তার ফলে সেখানে দাম তো কমে যাওয়া উচিত, এবং সেটা আমরা দেখেছি সরকার বলেছিল যে আন্তর্জাতিক বাজারে যেভাবে উঠানামা করবে তার সঙ্গে দরও সেইভাবে উঠানামা করবে, এবং এখন তো দেখছি প্রতিদিনই দর উঠানামা করার কথা, সেখানে প্রতিদিনই বেরিয়ে যাবে। সেখানে কি আপনার বক্তব্য যে ওঠার সময় উঠছে কিন্তু নামার পর নামছে না? না, ওঠার সময় তো উঠছে, এবং ওটা নামার কোনো ওই যে কথাটা বলা হয়েছিল সেটার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। আচ্ছা, এখন যা হচ্ছে খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে একবারে কোনো রকম কন্ট্রোলই নেই মনে হচ্ছে, এবং এটা শুধু রাজ্য ভেট বাড়াচ্ছে বলে হচ্ছে না, কেন্দ্রের ভেট আরো বেশি। কেন্দ্রের যতটা ট্যাক্সেস হচ্ছে, টোটাল ট্যাক্স, তিনি তো বেশ কিছু এক্সাম্পল দিলেন, সেই এক্সাম্পল মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত দিয়ে তিনি ত্রিপুরাকে আলাদা করলেন। এবং এটা শুনুন, এটা সবসময় ত্রিপুরা কম ছিল, আগেও ছিল, আপনি আগের রেটগুলো দেখুন, ত্রিপুরা কখনই বোম্বে থেকে বেশি ছিল না, বোম্বে সবসময় বেশি ছিল। আজকে না শুধু যে সরকারই থাকুক, এগুলোর কারণ হলো ট্যাক্সেশনের ব্যাপার আছে, বিভিন্ন ট্যাক্স আছে, এখানে লোকাল আছে, সেস আছে, এখানেও সেস ব্যাপার আছে, এখানে কত সেস আছে, এখানেও 3% সেস নিচে এক্সট্রা ভ্যাট আছে কত, এখানে আমাদের ভ্যাট কত আছে, আমাদের ভ্যাট আছে এখন এই মুহূর্তে 25% পেট্রোলে, তো এটা কম নয়, এখান থেকে আপনি কমান। যখন দাম বাড়ছে তখন সরকার, কোনো জনকল্যাণমুখী সরকারের উচিত সেখান থেকে কমিয়ে দেওয়া। পশ্চিমবাংলা দেখলাম 1 টাকা কমিয়েছে, যাই হোক, মানে একটা টোকেন কমিয়েছে, তো ত্রিপুরাও কমাতে পারে, ত্রিপুরা কমালে ত্রিপুরার রেট কমবে আর একটু, মানে যে রেটে এখন চলছে, তো সেটা তো সরকারের দায়িত্ব রয়েছে, রাজ্য সরকারের। আর কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি ট্যাক্স কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যাচ্ছে। ঠিক, ভেট কমালে কেন্দ্র কেন কমাবে না? আর যেখানে সারা পৃথিবীতে তেলের দাম কমছে, সেখানে আমার এখানে কেন তেলের দাম বাড়ছে? তার পিছনে রহস্যটা কি? দেখুন, আপনি বলেছেন যে ত্রিপুরাতে যে ভ্যাটের পরিমাণ রাজ্য সরকার ধার্য করেছে সেখান থেকে কমাতে, রাজস্থান 36% ভ্যাট নিচ্ছে, না সেখানে নিচ্ছে, সেটা হচ্ছে ওদের এগিয়ে আছে বিভিন্ন কেন প্রয়োজন হয়, একটা রাজ্যের বা রাষ্ট্রের কেন ট্যাক্সেশনের প্রয়োজন হয়? সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট যে আপনার এক্সাইজ ডিউটি নিচ্ছে, সেটা যে টাকাটা সেখান থেকে আদায় হচ্ছে, ধরুন আপনি যে তেলের ক্ষেত্রে, পেট্রোলের ক্ষেত্রে 32 টাকার মতো ইউনিয়ন গভর্নমেন্টের যে আপনার এক্সাইজ ডিউটিটা আসছে, তার যে 42% টাকা যেটা আসছে সেটা রাজ্যে ঘুরে আসছে উন্নয়নের জন্য, রাজ্যগুলোকে ভাগ করে দেওয়া হয়। তা সত্ত্বেও রাজ্যগুলো, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে আমরা লক্ষ্য করছি যে ভ্যাটের পরিমাণ দিন দিন তারা রাজ্য সরকারের যে নির্ধারিত ভ্যাট সেটার পরিমাণ তারা বৃদ্ধি করছেন। আপনি তো বললেন যে ত্রিপুরা সরকারে, আমি আসছি বাবু, আলোচনায় আসছি, একজন দর্শক ফোনে রয়েছেন। নমস্কার, কে আছেন? আমি তেলের মধ্যে বলছি। বলুন। আচ্ছা স্যার, যে বিষয়টা দুজন আমাদের নেতা বলছেন যে তেলের দাম, তো আমরা চাই এটা ভর্তুকি দিতে পারে, এটা জনগণমুখী সরকারের, যাতে জনগণের উপরে চাপ না পড়ে ডাইরেক্ট, কিন্তু রাজ্য সরকার কিন্তু চাউল কমাতে পারে। এবং যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে না, তাহলে কেন্দ্র সরকার ইচ্ছা করলে ভর্তুকি দিয়ে আপনার তেলের দাম কমাতে পারে। এই মুনিবাবু তো বলছেন যে আমাদের সরকার জনকল্যাণমুখী এবং জনদরদী, জনদরদী কল্যাণমুখী সরকার উচিত আমাদের ভর্তুকি দিয়া এই জনগণের উপরে চাপ না দিয়া, পেট্রোল ডিজেলের দাম তারা নিয়ন্ত্রণে রাখতে পারে ইচ্ছা করলে কেন্দ্র সরকার। এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু দাম কমে দিয়েছে 1 টাকা করে। এই বিষয়টাও জানছি, আমি জানার চেষ্টা করছি, ধন্যবাদ। আমি একটা বিষয় বলছি, মে 2014 একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই। বেস প্রাইস ছিল 47 টাকা 12 পয়সা, সেখানে সেন্ট্রাল ট্যাক্স ছিল 14%, প্রায় 10 টাকা 39 পয়সার মতো আসে, ডিলার কমিশন 2 টাকা, মানে 3%-এর মতো। স্টেট ট্যাক্স
সেটা 17% মতো, 11 টাকা 9 পয়সার মতো আসে, 90 পয়সা। রিটেল প্রাইস গিয়ে দাঁড়াচ্ছিল 71 টাকা। এখন ফেব্রুয়ারি 2021 যদি দেখি, বেস প্রাইসটা হচ্ছে 29 টাকা 34, কিন্তু রিটেলে গিয়ে 86 টাকা 30 পয়সা এসে দাঁড়াচ্ছে। তাহলে 14তে বেস প্রাইস 47, রিটেল প্রাইস 71, আর ফেব্রুয়ারি 2021 29 টাকা হচ্ছে বেস প্রাইস, কিন্তু দাঁড়াচ্ছে গিয়ে 86 টাকার উপরে। দেখুন 2014 সালে 26শে মে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আদরণীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তখন আপনি বলেছেন ঠিকই যে 71 টাকা 41 পয়সা পেট্রোলের দাম ছিল। বেস প্রাইসটা ঠিক আছে, আমি মেনে নিলাম যে কম ছিল, তা সত্ত্বেও তারপরে বেস প্রাইসটা তখন বেশি ছিল। বেস প্রাইস তখন ছিল, পেট্রোলের ব্যারেলের দাম বেশি ছিল, $106 ছিল তখন, সেই জন্য বেস প্রাইসটা বেশি ছিল। তখনকার দিন থেকে এখন যে 7 বছর গেছে, 7 বছরে ভারতের যে রাজস্ব আয় এবং বাজেটের যে সাইজ সেটা অনেক বেড়েছে, ডিমান্ড অনেক বেড়েছে, এক্সপেন্ডিচার অনেক বেড়েছে। ভারতবর্ষে দেখা গেছে যে ডাইরেক্ট ট্যাক্স যারা দেবেন, ইনকাম ট্যাক্স, একমাত্র নির্দিষ্ট কিছু পকেট ছাড়া, নির্দিষ্ট কিছু টার্গেট ছাড়া, তাদের ছাড়া ট্যাক্স বেসটা বেশি বাড়ানো যায়নি। সেই জন্য মোদী সরকার, বিজেপি সরকার, তারা যথেষ্ট চেষ্টা করছেন ট্যাক্স বেসটা বাড়াবার জন্য। ভারতবর্ষের পপুলেশন আপনি জানেন যে 137 কোটির মতো, সেখানে মাত্র 2% লোককে ট্যাক্সের, ডাইরেক্ট ট্যাক্সের আওতায় আনা গেছে। উন্নত যে দেশগুলো আছে, আমেরিকাতে আপনি জানেন যে 75% লোক ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছেন। তো প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন যে বেস প্রাইস কম বেশি ছিল, তা সত্ত্বেও দাম কম ছিল। এখন বেস প্রাইস ঠিক তেমনি আছে, কিন্তু দাম বেড়ে গেছে, এই কথাটা আপনি বলেছেন। অটোমেটিক্যালি ইউনিয়ন গভর্নমেন্টের যে বাজেট থাকে, সেই বাজেটে টাকার সংকুলান করতে গিয়ে ট্যাক্সেশন আসেই। যে দেশে প্রত্যক্ষ যে দেশে প্রত্যক্ষ, তাহলে উনি যারা বলছেন যে ট্যাক্স আদায়ের ভাগটা কি তাহলে তেলের উপর গিয়ে পড়লো? যে দেশে, শুনুন আমি বলি, আমার যা মনে হয় আর কি, বলছেন ঠিক আছে, তেলের ব্যাপারটা এত বেশি কমপ্লিকেটেড ব্যাপার। তেলের যদি কোনোখানে দাম বাড়ে, সেখানে মানে ধরুন ডিজেলের দাম বাড়লে আপনার কৃষকের যে ট্রাক্টর চালানোর সেটা খরচা বেড়ে যাবে। তার একটা উদাহরণ দিচ্ছি, বিভিন্ন গাড়ি যারা যেগুলো গাড়ি চলে রাস্তায়, সার্ফেস ট্রান্সপোর্টে, তাদের প্রত্যেকের খরচা অনেক বাড়বে না, সেই তার সঙ্গে অবশ্যই করবে, এবং এগুলো সরকারকে মাথায় রাখতে হবে। এবং আমরা দেখছি কর্পোরেটদের ট্যাক্সের ছাড় দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনার যদি অত ক্রাইসিস থাকে, তাহলে ওদের এত বেশি দেওয়ার কি আছে? তারপর শ্রম আইন আপনি চেঞ্জ করে দিচ্ছেন, 40টা শ্রম আইন কমিয়ে দিয়ে এখন 4টের মধ্যে কোর্টের মধ্যে নিয়ে এসছেন। এখন যেটা ইন্টারন্যাশনালি বলছে যে ভারতে সবচেয়ে মজুরি সবচেয়ে কম, তুলনামূলকভাবে কাজের সময় সবচেয়ে বেশি, এটা আইএলও রিপোর্ট, এই আজকে গতকালকে পত্রিকাতে আছে। এগুলো হলো ইতিহাস, মানে আমি ইতিহাস না, এগুলো হলো ফ্যাক্ট। এখন আমাদের কথা হলো, সরকার যদি জনকল্যাণমুখী সরকার যেহেতু বলা হয়, একটা রাষ্ট্রের কল্যাণকামী মানুষ যে যদি সরকার, তার যদি ডাইরেকশনটা এই না থাকে, গরিব মানুষের দিকে তাকে আগে দেখতে হবে, সাধারণ মানুষেরটা দেখতে হবে। সেটা না করে আমি কর্পোরেটদের শুধু সেবা করব, তাহলে তো কর্পোরেটদের ছাড় দিতে গিয়ে এখন তেলের ট্যাক্স আদায় করে সেটা করছে। আরেকটা পয়েন্ট আছে, যেটা হলো যে জিএসটি লাগু করার ব্যাপারে, আমি আসছি, জিএসটি লাগু করার ব্যাপারে সেটাও ঠিক হওয়া উচিত। একটা জিনিস হচ্ছে কি, তেলের দাম বৃদ্ধি, তার প্রয়োজনীয়তা কতটুকু আছে, রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেলের ভূমিকা কি, এখান থেকে আমরা কর্পোরেটে শিফট করলে হবে না। তেলের দাম কর্পোরেটদের জন্য বৃদ্ধি পায়নি, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, রাজস্ব বৃদ্ধি। মুখী আপনাদের সব ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে যদি আপনি বলেন যে কর্পোরেট ইত্যাদি যে টার্মগুলো আমরা এর আগে শুনতাম, টাটা বিড়লা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা, ওইগুলো হচ্ছে অন্য ব্যাপার, অন্য বিষয়।
আমরা আজকে বলতে বসেছি যে তেলের দামটা কোথায় আছে, কিভাবে আছে, কতটুকু ন্যায্য আছে, কিভাবে কমানো যাবে ইত্যাদি শুনি। আমরা সব সময় দেখেছি। তাহলে এই ক্ষেত্রে ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। 2014 যেটা 14% ট্যাক্স ছিল, সেন্ট্রাল ট্যাক্সের শেয়ার, সেটা বেড়ে হয়েছে 32%। হ্যাঁ 38%। হ্যাঁ, হতেই পারে। আমার প্রশ্নটা হচ্ছে, দেখুন, এটা শুধু বিজেপি সরকার করেছে এটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি উপা সরকার, আপনি জানেন 2004 সালে ছিল, 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত ছিল উপা সরকার, মনমোহন সরকার, মনমোহন সিং নেতৃত্বাধীন সরকার। ঠিক। তখনকার পজিশনটা আপনাকে যদি আমি বলি তাহলে আপনি আসল ফ্যাক্টটা বুঝতে পারবেন। আমি কোন সরকারকে দায়ী করছি না, আমি বলছি যে ট্যাক্স কালেকশন এবং তার যে সেটাকে রাজস্ব ঘাটতি এগুলো মেটাবার জন্য এগুলো থাকবেই। দেখুন, মে 2004 এর কথা আমি বলছি, তখন দিল্লিতে পেট্রোলের দাম ছিল, মে 2004 এ দিল্লিতে পেট্রোলের দাম ছিল 33 টাকা 71 পয়সা। আর যখন মে মাস 2014 যখন উপা 2 সরকার পরিবর্তন হলো এবং বিজেপি সরকার যখন এলো, তখন দেখা গেছে পেট্রোলের দাম হয়েছে 71 টাকা 41 পয়সা। তার মানে কি 38 টাকা বেড়েছিল 10 বছরে। উপা সরকারের সময় 38 টাকা বেড়েছিল 10 বছরে। বছরে কত করে বৃদ্ধি? 3 টাকা 80 পয়সা। আচ্ছা, আপনি এমনি দেখুন। এবার আপনি 71 থেকে 86 যাচ্ছেন। হ্যাঁ, এবার না না, আপনি আছেন ফোনে। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা, আমি কমল বলছি। বলুন। হ্যাঁ, কমল বলছি। বলুন। হ্যালো বলুন। হ্যালো, বলুন না। আপনি টিভি মিউট করুন, না হলে এইভাবেই চলতে থাকবে। বলবেন? হ্যালো, বলুন না। ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। দেখুন, হ্যাঁ, আমি বলেছি যে 33 টাকা 71 পয়সা থেকে 71 টাকা 41 পয়সা এসেছিল উপা সরকারের 10 বছরে। সেখানে বছরে বৃদ্ধি ছিল 3 টাকা 80 পয়সা। ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখুন মোদী সরকার যখন এলেন 26শে মে, আপনারা জানেন 2014 সালে এসছে, তখন থেকে এখন পর্যন্ত দিল্লির যে পজিশন, একটা জায়গার তো তুলনা করতে হবে, 90 টাকা 93 পয়সা হয়েছে। কোথা থেকে? 71 টাকা 41 পয়সা থেকে। বৃদ্ধি কত ঘটলো? বৃদ্ধি ঘটলো আপনার 19 টাকা 52 পয়সা। সেটা কত দিন? তাহলে 7 বছরে 19 টাকা 52 পয়সা, বছরে কত বাড়লো? 2 টাকা 78 পয়সা। আচ্ছা, আগে বেড়েছিল 10 বছরে 3 টাকা 80 পয়সা করে, মানে তখন কোনো অসুবিধা হয়নি। আর এখন 2 টাকা 78 পয়সা বেড়েছে 7 বছরে, অনেক 1 টাকা কম বেড়েছে, 1 টাকা 2 পয়সা করে বছরে। আমি উনার স্ট্যাটিস্টিক্সে বলছে যে উনাদের টেনিউরে বছরে 2 টাকা বাড়তেই পারে, সেটা তো খুব একটা আগে বেড়েছিল 3 টাকা 80 পয়সা। আমি বলছি শুনুন, উপা সরকারের সময় এখন 3 কত টাকা 80 পাচ্ছে? পয়সা। এখন সিলিন্ডার, শুধু একটা গ্যাস সিলিন্ডার না, ঠিক আছে, আমি শুধু এক মাসে সিলিন্ডারে আমি আসছি। উনি বলছেন 2004 থেকে 2014 পর্যন্ত যেটা অ্যাভারেজ বেড়েছে সেটা 4 টাকার প্রায় কাছাকাছি, 3 টাকা 80 পয়সা ছিল। 80 পয়সা। বছরে 2-3 টাকা বাড়তেই পারে, সেটা উঠানামা করছে, আমি সেটা মারাত্মক কিছু বলছি না। কিন্তু এখন কি হচ্ছে, এখন কত বেড়েছে সেই পার্সেন্টেজ, এটা আরেকটা কথা বলে দিই, এই স্ট্যাটিস্টিক্স দিয়ে কিন্তু সব বোঝা যাবে না। আচ্ছা, দিস ইজ মানে ওয়ান টাইপ অফ, মানে রিডেন্স অফ দ্য নাম্বারস। যেটা অনেক রকম ব্যাপার আছে এর মধ্যে, এগুলোকে দিয়ে এটাকে মানে কভার করার চেষ্টা হচ্ছে। আপনি বলুন তাহলে কি এটা ভুল আছে? 90 টাকা ভুল ব্যাপার না, আমার কথা হলো ব্যাখ্যাটা কিভাবে হচ্ছে সেটা হলো আসল কথা। নমস্কার। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার, আমি কমলপুর থেকে বলছি। বলুন। বলুন। তেলের দামের উপরে সব জিনিসপত্রের দামই ওঠানামা করে। ঠিক, হ্যাঁ। তেলের দাম থেকে যে ট্যাক্সটা তারা পাচ্ছে, তার চতুর্গুণ ট্যাক্স আসছে জিনিসপত্রের দামের উপরে। একদিকে শুধু তেলের দাম দিয়ে যদি ট্যাক্স আদায় করার ইচ্ছা থাকে, একদম নিম্ন স্তরের মানুষ থেকে উচ্চবিত্ত পর্যন্ত জিনিসপত্র যা কিনে আনছে তার থেকেও ট্যাক্স নিচ্ছে। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট তাদের রাজস্ব বাড়ানোর চিন্তা করে, কিন্তু সাধারণ মানুষের দিকে যদি নজর না থাকে
যারা শ্রমিক শ্রেণীর, যারা ডে লেবার, যারা শ্রমজীবী, তাদের অবস্থা যে কি দুর্বিষহ হয় সেটা একটা অনুধাবন করা প্রয়োজন। বুঝতে পারছি। পাশাপাশি জিএসটি চালু আছে, সেই জিএসটি কিন্তু গভর্নমেন্টের ডাইরেক্ট যে রাজস্ব আদায়, সেই রাজস্ব আদায়ের কায়দা, সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন পাচ্ছে, স্টেট গভর্নমেন্ট সমানই পাচ্ছে। পাশাপাশি চিন্তা করেন যে ইন্স্যুরেন্সের উপর যে ট্যাক্স বসানো হয়েছে ম্যাক্সিমাম রেট 18%, 9%। না, বুঝতে পারছি, সবটা বিষয় নিয়ে আলোচনা এই মুহূর্তে সম্ভব নয়। আমরা পেট্রোপণ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। না না, সেটাই আপনার বিষয়বস্তুটা বোঝা গেল। ধন্যবাদ, আপনি দেখতে থাকুন প্লিজ। আমি আবারও বলছি যে উপহার সরকারের 10 বছরে প্রতি বছরে 3 টাকা 80 পয়সা করে বৃদ্ধি পেয়েছিল পেট্রোলের মূল্য, আর বিজেপি সরকারের 7 বছরে প্রতি বছরে 2 টাকা 78 পয়সা করে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা যে খুব একটা মারাত্মক বৃদ্ধি ঘটে গেছে আগের সরকারগুলোর তুলনায়, বর্তমান সরকারের সময়ে এটা যে দ্রব্যের দামটা খুব বেড়ে গেছে, এটা নিয়ে ব্যাপারটা বুঝলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে 2014তে যেখানে সেন্ট্রালের শেয়ার ছিল 14%, সেটা বেড়ে 38% হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি দলগতভাবে মনে করেন যে সেটার একটু পরিবর্তন দরকার, এই ট্যাক্সের ভাগটা কমানো দরকার, নাকি এই ক্ষেত্রে রাজ্যগুলো আলাদা আলাদাভাবে যে ভ্যাট নিচ্ছে সেটার সংস্কার প্রয়োজন, কোনটা মনে করেন? দেখুন, একটা বিষয় হচ্ছে, আমি আগেই বলেছি যে 14 সালের বাজেট আর 21 সালের বাজেটের মধ্যে পার্থক্য আছে, এক্সপেন্ডিচার বুকিং এর ক্ষেত্রেও পার্থক্য আছে, ভলিউম অফ বাজেট অনেক গুণ বেড়ে গেছে। ঠিক আছে, আপনি হয়তো জানবেন যে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে এটা সত্য, দাম বৃদ্ধি পেয়েছে, বলেছেন, স্বীকার করেছেন, বলেছেন যে এটাকে কমাতে গেলে রাজ্য এবং কেন্দ্র উভয়ের সহযোগিতা দরকার। অবশ্যই। আমি একটা বিষয় যুক্ত করবো, আরেকজন আছেন ফোনে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ স্যার নমস্কার। বলুন। আমি সাবরুম থেকে বলতেছি। বলুন। তেলের দাম যদি বাড়ে 20 পয়সা, আর আপনার এই মাছের দাম 10 গুণ বাড়ে যেতেছে কেন? তেলের এমন কি আছে বাড়ার মধ্যে? মনে করেন যে মনে কি আছে? তেলের 1 টাকা 2 টাকা 20 পয়সা 30 পয়সা করে বাড়ে, তার জন্য কি মালের দাম কি বিশাল ভাবে মানে এটা একটা দিক রয়েছে আলোচনায়। অবশ্যই ধন্যবাদ, আপনি দেখতে থাকুন, আমি এই আলোচনাটাতে আসছি। এখানে রিজার্ভ ব্যাংক গভর্নরও বলেছেন কর কমানোর ক্ষেত্রে কেন্দ্র রাজ্য একটা সমন্বয়ের মাধ্যমে কাজ করাটা দরকার। অর্থাৎ রিজার্ভ ব্যাংক এই ব্যাপারটা বুঝতে পারছে ভালো করে। দেখুন, কর না, এটা তো বুঝাই যাচ্ছে যে তেলের দাম কমাতে গেলে উভয় দিকের, কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই কর কমাতে হবে, করের পরিমাণ কমাতে হবে। এখন করের পরিমাণ কমাতে গিয়ে লোক দেখানো নাটকের অবতারণা অনেকে করেছেন, আপনারা লক্ষ্য করেছেন। স্কুটার চালানো কি ইঙ্গিত করছেন? আপনারা এটা জানবেন ভালো, সবাই জানবেন, দর্শক শ্রোতারা। ওয়েস্ট বেঙ্গল, আমি একটা কথা বলছি, জাস্ট একটা উদাহরণ। এই যে কথাটা হলো যে রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলেই কমাতে পারেন তেলের দাম, একা যত দোষ নন্দ ঘোষ, এই কথাটা যদি বলা হয় যে কেন্দ্রের দোষ, কেন্দ্র দাম কমিয়ে দিতে পারে, কেন্দ্র কমাচ্ছে না, এটা হচ্ছে একটা অযৌক্তিক কথাবার্তা। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার 1 টাকা তেলের দাম কমিয়ে, মানে ভ্যাট থেকে কমিয়ে দিয়েছেন। তারা পেট্রোলের উপরে 22 টাকার মতো তারা ভ্যাট কালেকশন করছেন, 18 টাকার মতো কালেকশন করছেন ডিজেলে। এখান থেকে 1 টাকা কমিয়ে কি, মানে 22 টাকা থেকে 1 টাকা কমানো হলো, আবার স্কুটি দিয়ে যাওয়া হলো নবান্নতে। এইগুলো কি আপনি মনে করেন যে যথেষ্ট? এটা কি মনে করেন যে এতে আন্তরিকতা আছে? 1 টাকা 1.5 টাকা 2 টাকা এই যে কমাচ্ছে, আপনার কি মনে হয় এতে গিয়ে খুব একটা ভালো ফল আসবে? না না, ভালো ফল আসবে আমি বলছি না, তবে আরো কমানো উচিত। নিশ্চয়ই 1 টাকা না কমিয়ে 5 টাকা কমাতে পারতো, সেটা তো এটা কি তিনি প্রতীকী কমাবেন?
কি প্রতিবাদ করছে? সেটা বোঝাই যায়, প্রতীকী ব্যাপার করেছে, সামনে ইলেকশন আছে, এগুলো নানা রকম ইলেকশন স্টান্ট বিজেপিও করছে, তৃণমূলও করছে। তাহলে আসলে স্টান্টবাজি চলছে। বিজেপির কি তাহলে তেলের দাম বাড়ানোটা ইলেকশন ম্যানিফেস্টো হয়ে গেল? বিজেপির তো এটা হলো মানে অবধারিত যে পরিণতি, যেটা তারা যে মুখী অর্থনীতি চালাচ্ছেন তার পরিণাম এটা হচ্ছে। তারা পাচ্ছে নিশ্চয়ই পারছে, এটা সাধারণ মানুষের উপর বোঝা পারছে। প্রশ্ন নয়, দেখুন বিজেপি যে কাজ করে, আসন কমছে অনেক জায়গায়। না বিজেপি যে কাজ করে আন্তরিকতার সঙ্গে কাজ করে। আরেকজন আছেন ফোনে, নমস্কার, কে আছেন? রায় বলছি, আমি সবকিছুই শুনছি, কারণ যে গভর্নমেন্ট তাদের দলের লোকরা তাদের ফেভারিট থিংস দেন। আজকে রিপ্লাইটা দিয়ে দিচ্ছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস, উনি বলে দিচ্ছেন যদি ইমিডিয়েটলি না কমান ইনফ্লেশন হইব। এরপরে তো কারণ উনি যখন বলছেন কমানোর বিজয়, তারপরে ওনারা কি বলেন শুনেন, এটার নাম কি 3টা স্টেট আজকে আপনি জানেন এভিয়েশন ফুয়েল, বহু রাজ্যে এভিয়েশন ফুয়েল নিজেদের ট্যাক্সটা কমাই দিছে, যার জন্য প্লেনার। আমাদের এখানে ভ্যাট এবং অল দিস থিংস অনেক বেশি, কাজে এটা ইচ্ছা করলে এখানে যে বৈশা আছেন ওই যে বিজেপি রাজ্যের, তারা অনেকটা, আজকে তো কংগ্রেসের 3টা রাজ্য কমাই দিছে। কাজে আই এম নট গোয়িং ইন ডিটেল, কারণ রাস্তা আছে, কাজে রাস্তা ক্রুড অয়েলের দাম অপেক টপেক আমি অনেক কিছুই জানি, কারণ 73 বছরের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে আমি অনেক কিছুই জানি এখানে। কাজে আই ওয়াশ করা যাবে না, আইদার এটার নাম কি স্টেট গভর্নমেন্ট কমাতে হবে, এটা তো কেন্দ্রের ব্যাপার, কিন্তু তুমি যে এখান থেকে 50% নিতে আসো, এখান থেকে 20% বা 25% কমলে দাম কমা যায়। কাজে দেয়ার ইজ সাম ওয়ে, কাজে এই সমস্ত একতরফা কথা কইলে হইব না। কাজে এক্সাম্পল শক্তিকান্ত দাস, ওনাকে ফলো করা উচিত। নমস্কার, ভালো থাকবেন, টেক কেয়ার। ধন্যবাদ। তেলের দাম কমানোর জন্য আমি তো আগেই বলেছি যে অর্থমন্ত্রী বলেছেন যে দাম বাড়ছে, তার জন্য কেন্দ্র এবং রাজ্য দুজনের সহযোগিতার প্রয়োজন আছে। আমি তো বললাম আন্তর্জাতিক বাজারে যেটা বলছে 28 টাকার মতো তেল। ঠিক আছে, দেখুন যদি 60 টাকাও মানে ডলার হয় ব্যারেল প্রতি, 63 ডলার আছে, ঠিক আছে, 63 ডলার, ঠিক আছে। হ্যাঁ, না আমি তো বলছি যে কথাটা আমি বলছি যে কেন্দ্র এবং রাজ্য দুজনের সহমত হয়ে ভ্যাট বলুন আর সেন্ট্রাল যে আপনার এক্সাইজ ডিউটি আছে দুটোই কমাতে হবে প্রপোর্শনেটলি। এখন দায়িত্বটা আগে কার নিতে হবে, কারণ যদি 2/3 তো নিয়ে নিচ্ছে ট্যাক্স সেন্ট্রাল। হ্যাঁ ঠিক আছে, আমি মানছি, পুরো 2/3 শেয়ারই তো নিয়ে নিচ্ছে সেন্ট্রাল যেটা নিচ্ছে সেটা আমি বলছি, ইনিশিয়েটিভটা তার তরফ থেকে আগে নেওয়া উচিত বেশি। দেখুন আমি তো বলছি যে সেন্ট্রাল যেটা নিচ্ছে ইউনানিমাস, এটা সব জায়গার জন্য একই নিচ্ছে, ঠিক আছে, এটার মধ্যে কোনো বেশ কম নেই। কিন্তু তেলের দাম বেশি নিচ্ছে কেন, সেটা হলো ইন্টারন্যাশনাল দাম কমছে বাজারে, সেখানে কেন দাম বাড়বে? এটা তো কমানো উচিত। না কমানো উচিত, তাহলে দুজন দায়ী, কেন্দ্র এবং রাজ্য। হ্যাঁ, দুজনের নিশ্চয় দায়িত্ব, দুজনের আছে। এখন কেন্দ্রের বেশি দায়িত্ব আছে, কেন্দ্রের বেশি দায়িত্ব আছে মানছি। রাজ্যের, তাহলে রাজ্যের যে জনপ্রিয়তা দেওয়ার জন্য যে প্রতীকী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই যে আন্তরিকতার প্রশ্ন, আন্তরিকতার অভাব আছে, এই ক্ষেত্রে আপনার তেলের দাম কমাবেন কি করে? দেখুন মেঘালয় গভর্নমেন্ট 60 টাকা 40 পয়সা পেট্রোলের দাম কমিয়েছে, ডিজেলের দাম কমিয়েছে 60 টাকা 10 পয়সা। মুখ্যমন্ত্রী কিন্তু কোনো নাটক করেননি, সেটা আসাম কমিয়েছে 5 টাকা কমিয়েছে। মুখ্যমন্ত্রী সোনোয়াল কিন্তু কোন ধরনের বিশেষ কোন প্রদর্শন করেননি। ওনার মাথা ব্যথা, ইলেকশন আছে, তারা আন্তরিক, সেই জন্য তারা করছে। না আমি বলি, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার কাছে আরেকজন আছেন ফোনে, নমস্কার, কে আছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি, নারায়ণ দাস। বলুন। দেখুন, আসলে পরিষ্কার কথা, কেন্দ্রীয় সরকারের জনদরদি মনোভাব হতে হবে, এটা পরিষ্কার। এই রিজার্ভ ব্যাংকের ছাপানো টাকা পুড়ে ফেললে, ছিঁড়ে ফেললে দেশে অভাব দূর হবে না, আন্তরিকতা থাকতে হবে। এই যে প্রধানমন্ত্রী একটা এরোপ্লেন কিনেছেন, ভয়াবহ একটা হাইফাই ব্যাপার এটা, আর আমাদের রাজ্যের, আমি বলছি একটু সময় দিন, রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ভ্রমণ করছেন, অভাব দূর হবে না এইভাবে। দেখুন সারা বিশ্বে পেট্রোল ডিজেলের দাম কম, ভারতবর্ষে আগুন। দেখা
বেকারের এটা দিয়ে যে পেট্রোল ডিজেলের টাকা দিয়ে বেকার সমস্যা সমাধান করছেন তাও না, বেকার কিন্তু দুলছে। আপনারা সাংবাদিকতা করেন, আমরা শ্রদ্ধা করি, আপনার কাছে আমাদের থেকে বেশি খবর থাকবে। দেখবেন আগামী 5 বছরও বেকার সমস্যার সমাধান হবে না। এটাই আমার বক্তব্য। কারণ সংসার চালাতে হবে হিসাব করে, এইভাবে চললে দেশের মানুষের শান্তি হবে না। নমস্কার। ধন্যবাদ। শামবাবু যেটা বলছিলেন আমি বলছি শুনুন, যেটা খুবই আশ্চর্যজনক লাগে আমার কাছেও, যে আমাদের থেকে তেল নিয়ে ভুটান চালায়, কিন্তু সমস্ত তেলের সাপ্লাই ইন্ডিয়া থেকেই হয়, ইন্ডিয়ার মাধ্যমে হয় আর কি। সে ভুটান ইন্ডিয়ার উপর বিশেষভাবে ডিপেন্ডেন্ট। আরো অনেক প্রতিবেশী দেশ আছে যারা অনেক ব্যাপারে আমাদের উপর ডিপেন্ড করে, এবং নেপালও আছে। তো ভুটানে এখন আমি যা জানলাম লেটেস্ট 50 টাকার কাছাকাছি হলো পেট্রোলের দাম চলছে। সেটা পাশের রাজ্যে পশ্চিমবঙ্গে বলুন বা আসামে বলুন প্রায় দ্বিগুণ কাছাকাছি। এটা কি কেন হয়, কি একটা জিনিস বুঝতে হবে, এগুলো তো প্রশ্ন আছে। তার মানে একটা বাংলাদেশের সস্তা আছে, বাংলাদেশের সস্তা আছে, ভুটানের সস্তা আছে, নেপালের সস্তা আছে, শ্রীলঙ্কাতে সস্তা আছে ইন্ডিয়া থেকে। কারণটা কি? কারণটা কি? ক্রুড অয়েল তো সর্বত্রই সমান, ইন্টারন্যাশনাল রেট। আমি কারণটা হচ্ছে ফোন নিয়ে নিই ছোট্ট করে। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি বিলুনিয়া থেকে বলছি। বলুন। ব্যাপারটা হচ্ছে কি, আপনার তেলের দাম যেভাবে বাড়ছে, এটার উপরে আসলে দ্রব্য মূল্যের অসম্ভব বৃদ্ধি পাইতেছে। দেখুন, আপনারা লকডাউনের আগে আপনি যদি খেয়াল করেন বা আপনারা তো সাংবাদিকতা করেন, সর্ষের তেলের দাম ছিল তখন 95 থেকে 100 টাকা। যেমন লকডাউন শুরু হয় তখন আমি 8 লিটার সর্ষের তেল নিয়েছিলাম 100 টাকা করে, পেঁয়াজ নিয়েছিলাম 20 টাকা করে 10 কেজি। কিন্তু আজকে যে পেট্রোপণ্যের দাম বাড়ার সাথে সাথে আমি একজন গরিব মানুষ, যে 60 টাকা পার লিটার তেলে 60 টাকা বেড়ে গেছে সর্ষের তেলে, আপনার পেঁয়াজে বেড়ে গেছে 40 টাকা, আটাতে বেড়ে গেছে আপনার প্রায় 18 টাকার আটা এখন 40 টাকা। এইভাবে আমাদের গরিব মানুষকে হেনস্থা করা হচ্ছে। আসলে ওরা ডবল ইঞ্জিনের সরকার কইয়া যদি শ্রীলঙ্কাতে আপনার 35 টাকা, প্রতিবেশী রাজ্য বাংলাদেশে যদি 35 টাকা 40 টাকা করে তেল দিতে পারেন, আমাদের ভারতবর্ষে কেন? আমি আগেই বলছি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আপনারা জানেন ডাবল ট্যাক্সেশন আসে। কেন্দ্র একটা ট্যাক্সেশন দেয়, রাজ্য আর একটা ট্যাক্সেশন দেয়। ধরে নিন, আমি ধরলাম কেন্দ্র যে টাকাটা কালেকশন করছে, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বলে যেটা করছে, এটার মধ্যে আপনার কোভিড সেস আছে, হায়ার এডুকেশন সেস আছে, সবগুলো মিলে রোডওয়েজ গুলোর জন্য এটাতে টাকা ধরা আছে। ঠিক আছে, ধরে নিন, আমার কথাটা দেখুন, আমি ধরলাম যে এক্সাইজ ডিউটি যদি ওয়ান গভর্নমেন্ট যদি করত, যদি যুক্তরাষ্ট্রীয় ইউনিয়ন গভর্নমেন্ট যদি কালেকশন করত, যেটা এখনো কালেকশন করে শেয়ার দিচ্ছে সবগুলো রাজ্যকে, তারপরেও রাজ্যগুলো কিন্তু এক্সাইজ ট্যাক্স ধরছে, ভ্যাট। ঠিক আছে, ধরুন অন্ধ্রপ্রদেশ বর্তমানে যে পেট্রোলের উপর ভ্যাট নিচ্ছে 24 টাকা 96 পয়সা। ধরে নিন আপনি যে এই ট্যাক্সটা হলো না, নিচ্ছে না, তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা নেওয়া সম্ভব। দুই ধরনের রাজ্য সরকার এটা নিচ্ছে। ভূপালে আপনার ভুটানে এটা নেই, বাংলাদেশে এটা নেই, শ্রীলঙ্কাতে এটা নেই, কারণ ওখানে রাজ্য সরকার নেই, সবই তারা কেন্দ্রীয় সরকার, একটাই সরকার। তাহলে কি জিএসটি এই যে রাজস্থান দিয়ে কি সমাধান হতে পারে? না, জিএসটিটা এই বিতর্ক, আমি জিএসটিটা চালু করার ব্যাপারে প্রশ্ন উঠছে, যারা বিশেষজ্ঞরা বলছে তাদের একটা ইউনিফর্ম ট্যাক্সেশন, ইউনিফর্ম প্রাইস কন্ট্রোলের ব্যাপারটা আসবে যদি জিএসটি আপনি ঠিকভাবে প্রয়োগ করা যায়। জিএসটি নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, জিএসটিও একটা নানা ধরনের বিতর্কিত বিষয় হয়ে গেছে। এখন যেটা প্রশ্ন হলো, এটা না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমি মৃণালবাবু যেটা বলছেন আমি সেটা একমত নই। তিনি বলছেন যে দুটো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আছে বলে সব দাম বাড়ছে আর সবাইকে ট্যাক্স বসাচ্ছে। তাহলে আপনারা কমান, রাজ্য এবং কেন্দ্র মিলে কমান না, অর্ধেক করুন ট্যাক্স। পুরো না কমাতে পারেন, আগে অর্ধেক করুন, দেখান একটা রাস্তা, তাতে তো কিছু মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবে। আপনারা সেই রাস্তায় না গিয়ে কেবল মানে যেটাকে বলে একটা জাগলারির মতো চলছে ব্যাপার।
ধাঁধার মানে একটা সংখ্যার ধাঁধাও চলছে বিভিন্ন এলাকাতে। আমার এই বাড়ছে কি কমছে, এভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। আমার কথা হলো সাধারণ মানুষের উপর যে বাড়ছে, তো মন্ত্রী বলছেন যে কিছুদিন পরে দাম কমতে পারে, তিনি বলেছেন উইন্টারে কমবে, কম দামে উইন্টারে কমতে পারে, কারণ এই কোভিড পরিস্থিতি তার জন্য দায়ী। তেলের উৎপাদনও কমছে, তাই বাধ্য হচ্ছে নিতে। তেলের উৎপাদন কমছে, ইন্টারন্যাশনাল বাজারে তার তেলের দাম কমেছে তার জন্য, কোভিডের কারণে, কারণ বায়ার নেই। না না, সেই অর্থে সেটা নয়। এবং প্রধান কারণ এটাই যে বায়ারের অভাব ছিল। আমি যা দেখেছি, যেটা এক্সপার্টদের কথা, যে তার জন্য তেলের দাম ডাউন ওয়ার্স হয়েছে, কারণ প্রোডাকশনও কমে গেছে তাদের। এখন যেটা হলো যে আপনার দাম কমছে ওখানে, আপনি আগে বলেছেন যে ইন্টারন্যাশনাল বাজারের সঙ্গে উঠানামা করবে আমাদের দাম, আমাদের রাজ্যে, আমাদের দেশের, তো সেটা তো হচ্ছে না। তাহলে কেন্দ্রীয় সরকারকে সবচেয়ে বেশি আগে দায়িত্ব নিতে হবে, রাজ্য সরকার তো তারপরে আসবে। দাম বাড়েনি এটা ঠিক নয়। 2020 সালের এপ্রিল মাসে $20 নেমেছিল, জানেন, ব্যারেল। এক ব্যারেল $20 এখন তো $63। হ্যাঁ, ক্রুড অয়েল তো গত বছর থেকে, কোভিড ইয়ার থেকে আপনি জানেন যে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। $20 গেছিল, $25 বিক্রি হয়েছে। আমার সময় যে দাম ছিল তার তুলনায় আপনার এত বাড়লো কেন? ট্যাক্সেশন কেন এত বেশি? তো ট্যাক্সেশন গুলো আমি বলবো যে বিজেপি শাসিত যেসব রাজ্য আছে সেই রাজ্যগুলোতে ট্যাক্সেশনের পরিমাণ বেশি। আমি তো বললামই, অন্ধ্রপ্রদেশ নিচ্ছে 24 টাকা 96 পয়সা ভ্যাট। তাহলে দেখুন, 24 টাকার জায়গায় যদি 20 টাকা কমিয়ে দেওয়া যায়, তাহলে 20 টাকা তেলের দাম নেমে যেত। আপনার শুধুমাত্র কেন্দ্র সরকারকে তো দোষ দিলে হবে না। রাজস্থান 24 টাকা নিচ্ছেন, রাজস্থান 24 টাকা 68 পয়সা, আপনি সেটা কমিয়ে দিলে পারে। মুম্বাইতে আপনারা জানেন যে 26 টাকা 86 পয়সা, তাহলে তারা কমায় না। শ্যামল বাবু এই কথাটাই বলছেন যে আপনার এখানে কত নিচ্ছেন? আমাদের এখানে 91 টাকা আছে। আমি তো বললাম যে অন্য জায়গা থেকে অনেক কম আছে এখনো তেলের দাম। ত্রিপুরা অনেকটা পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, সবাই স্বীকার করে। এখানে কেন বেশি? সবশেষ ফোনটা নেব, ছোট্ট করে বলুন কে আছেন। নমস্কার। নমস্কার। মানুষের বোঝা কমাতে হবে। চলো ওই ফোনটা নিয়ে নমস্কার। প্রশ্ন ছিল, এক নম্বর হচ্ছে হলো সরকার কেন জিএসটির আন্ডারে তেলটাকে আনছে না, আর 2 নম্বর ব্যাপার হচ্ছে হলো ত্রিপুরা গভর্নমেন্টও তো একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট নেই কালেকশন হিসাবে, তো ওটা কখন 50% কখন করবে, কমিয়ে দেবে, তাহলে তেলের দামটা অনেক কমে যায়। ত্রিপুরাতে আরেকবার বলুন। ত্রিপুরা গভর্নমেন্টও তো কালেকশন হিসাবে একটা অ্যামাউন্ট কালেকশন করে, লাইক সেন্ট্রাল গভর্নমেন্ট, তো ওই পরিস্থিতি ত্রিপুরা গভর্নমেন্ট কতটুকু কমাতে পারবে যেটার জন্য দামটা আরো কমে যাবে। আচ্ছা, বোঝা গেল, ধন্যবাদ। একটা বিষয় তো যেটা আমাদের সেই যদি জিএসটি সেই পরিকল্পনা আছে কিনা, ধরুন ত্রিপুরা সরকার পারে কিনা এক্সট্রা কিছু বা এক্সাম্পল তৈরি করতে। ত্রিপুরা সরকার এক্সাম্পল ক্রিয়েট করবে। ত্রিপুরা সরকার তো কমই দাম, এখন যে ভ্যাট আছে ত্রিপুরা সরকারের তেলের উপর, সেটা কম্পারেটিভলি কম আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা ত্রিপুরার, শুধুমাত্র ত্রিপুরার সমস্যা নয়, সমস্যাটা সমগ্র ভারতবর্ষের। এখানে ত্রিপুরা সরকার যে কমাবে ভ্যাট, সেটা কম্পারেটিভলি দেখতে হবে যে অন্য রাজ্যের তুলনায় বেড়ে গেছে, তার জন্য কমাতে হবে। এখন আমাদের রেট, যেটা আমি আগেই বলছি, যে মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, জয়পুর, তিরুবনন্তপুরম, যেসব জায়গায় আপনি বলুন সেখান থেকে কম দাম আছে। সুতরাং এটা যে ইমিডিয়েট কমাবার মতো যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তেমন আমি বা আমরা মনে করি না। সুতরাং যে ত্রিপুরা সরকার ভ্যাট 2 টাকা কমিয়ে দিল, এটা 2 টাকা কমলে যে লাঘব হয়ে যাবে কষ্ট, এটাও আমি বিশ্বাস করি না। যদি যদি সদিচ্ছা মানে কি, সদিচ্ছা তো বলতে আপনি বুঝাচ্ছেন যে 1 টাকা কমিয়ে স্কুটিতে গেলেই সদিচ্ছা? না, আন্তরিকতার অভাব। আপনি একটা রাস্তা দেখান, ওরা 1 টাকা কমিয়েছে, আপনি 5 টাকা কমান না, তাহলে তো আমরা এরকম চাই না। এরকম চাই না যে 1 টাকা কমিয়ে স্কুটি দিয়ে আমি নবান্নতে গিয়ে 18 টাকা রাখা হয়েছে, উনি ইচ্ছা করলেই পারতেন। আমাদের বিজেপি 5 টাকা কমিয়েছে। হ্যাঁ, ত্রিপুরা কেন কমায় না 5 টাকা? না, প্রশ্ন হচ্ছে আমাদের তেলের রেটটা তো এখনো গরিব রাজ্য, কমাক না 5 টাকা আগে। এখনো তো উনি যেটা বলতে চাইছেন যে এখনো তো অন্যদের চাইতে রেটটা অনেকটা কম আছে। কিছুই কম না, প্রপোর্শনেটলি ত্রিপুরার মানুষের ইনকাম এবং সেটা যদি বিচার করেন তাহলে মোটেই কম নেই। ত্রিপুরার মানুষের উপর এমনি বোঝা চেপে আছে। বিষয় যেটা বোঝা চেপে আছে, আরেকটা বিষয় যেটা একজন অন্যান্য জিনিসের যে
হারে দাম বাড়ছে সেটা দেখুন। দর্শক বন্ধু বলছিলেন যে 10 পয়সা বা 30 পয়সা তেলের দাম বাড়লেও জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এটার কি স্পেশাল কারণ রয়েছে? যতটা এই দাম বাড়ার ফলে সেটার কারণ হলো প্রফেশনাল দাম তো বাড়ছে না। না না, সেটাও একটা, সেটা তাহলে প্রধান, সেটা তো আবার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উপর দায়িত্ব আসবে যে আপনি মানে কন্ট্রোল করতে পারছেন না। এসেন্সিয়াল গুডস এর উপর যে কন্ট্রোল ছিল সেই কন্ট্রোলটা আপনি উঠিয়ে দিচ্ছেন, যার জন্য কৃষি আইন নিয়ে এখন কন্ট্রোল চলছে। লক্ষ্য করেন কৃষি আইন নিয়ে যে কন্ট্রোলটা, তার মধ্যে ন্যায্য, শুনুন, যে কয়েকটা আইটেমের উপর ছিল যে এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট ছিল সেগুলো তুলে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। এর ফলে দাম জিনিস মানে আর কন্ট্রোল করার ক্ষমতা নেই। পেঁয়াজের রাজ্য সরকারও পারবে না, চলে যাচ্ছে। পেঁয়াজের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে, জীবনে কোনোদিন বৃদ্ধি পায়নি। না না, এমন এখানে যে মনে করুন আগে যে রাজ্য ছিল কোন সময় বাড়েনি। না না, বাড়েনি বলিনি, কিন্তু আমরা এমনভাবে বাড়েনি পেয়েছি, এমন রকেটের মতো বেগে কোথাও কোনো সময় বাড়েনি। এটা এবং মজুতদারি অত্যন্ত সংখ্যায় মানে সাংঘাতিকভাবে বেড়েছে, কারণ কোনো আইন নেই ধরার মতো। আপনারা তো জানেন যে ভালো জানেন হ্যাঁ নতুন যে কি করা উচিত ছিল। না না, নতুন কৃষি আইন এখনো লাগু হয়নি, কিন্তু তাতেই যে এই অবস্থা তৈরি, না না, এটা আরো খারাপ অবস্থা। এটা হচ্ছে যে রাজ্য মূল্যের তুলে দিয়েছেন, না আইনটা এখনো প্রয়োগ নেই, এখন কোনো আইনের হোর্ডার হয়নি। শুনুন, এখনো হয়নি, পেঁয়াজের দাম বেড়ে গেছে, সরকার দায়ী হবে? না না, আপনি কি আপনার স্টেট গভর্নমেন্ট কোনোদিন হয়নি এই হোর্ডিং এর বিরুদ্ধে ব্যবস্থা করতে, যারা এই মজুতদারি করছে? এর আগেও তো ছিল, আগে ছিল বলে এখনো চলবে, এটা কি বলতে চাইছেন? না না, আমি এটা বলছি না, এটাকে আমরা উৎসাহিত করছি না, দাম বৃদ্ধি পাক এটা আমি চাই না, আমিও একজন সাধারণ নাগরিক। প্রশ্ন হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা, 18 সালে বিজেপি সরকার গঠিত হয়েছে রাজ্যে, তার আগে ও বিজেপি সরকার ছিল, তখনও তেলের দাম এবং পেঁয়াজের দাম সিজন ভিত্তিক বৃদ্ধি পেয়েছিল। না তখন সরষের তেলের দাম 180 টাকা উঠেছিল নাকি? না না, 180 টাকা এখন নেই, 115-20 টাকা আছে এখন সরষের তেল। হ্যাঁ, 160 টাকা সবচেয়ে মিনিমাম। সময় প্রায় শেষের দিকে। দেখুন, একটা জিনিস হচ্ছে আমাদেরকে মানতে হবে, গ্রোথ যে সিস্টেমটা আছে এটাও আপনাদের নজরে রাখতে হবে। যে আমাদের 31 মার্চ 2014 সালে দেশে গাড়ির সংখ্যা ছিল 13,94,00,000, ঠিক আছে? এটা বৃদ্ধি পেয়ে আপনার 2019-এর মার্চের ফিগার দিচ্ছি 30,31,00,000 হয়েছে। ঠিক, তাহলে দেখুন এই 7 বছরের মধ্যে 16,37,00,000 গাড়ি বৃদ্ধি পেয়েছে দেশে। তাহলে এই যে বৃদ্ধি সংখ্যাটা 7 বছরে 16,37,00,000 গাড়ি বৃদ্ধি পেয়েছে, টু হুইলার শুদ্ধ, তাদের ডিমান্ড বাড়বে। তাহলে যে পেট্রোল পণ্য আমদানির পরিমাণও বেড়ে গেছে, পেট্রোল পণ্য আমদানির ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ তৃতীয় ইম্পোর্টেড কান্ট্রি, ঠিক আছে, ভলিউম যেটা হচ্ছে। সুতরাং পেট্রোল পণ্যের দাম যেটা বেড়েছে বা বাড়ছে, বা সেন্ট্রাল যে এক্সাইজ ডিউটি যেটা দেওয়া হচ্ছে, সেটা রাজস্ব ঘাটতি বা বাজেটকে সাপোর্ট করার জন্য একটা গাড়ি যে বাড়ছে তাই জন্য কি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে? না না, তেলের দাম বাড়েনি, না ডিমান্ড বেড়েছে। যে ডিমান্ড বাড়লে আপনার জিনিসের দাম বাড়ে, এটা তো আপনি জানেন। আচ্ছা, যখন ডিমান্ড বাড়বে তখন জিনিসের দাম বাড়বে। এটাকে কন্ট্রোল মানে মিনস আমি বলছি যে যে আপনার আন্তর্জাতিক বাজারে দাম কমছে, দাম তো কমছে ওখানে, আপনার এখানে বাড়বে কেন? না, এখানে এনে এটাকে রিফাইন করে তারপরে প্রসেসিং করে তারপরে সেটাকে মূল জায়গাটা শুনুন। আপনার কি মনে হয় একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলছি সমাধান কোন পথে হচ্ছে? সমাধান হলো, প্রথম সমাধান ছিল রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে গুরুত্ব দেওয়া, সেগুলোকে বিক্রি করে দেওয়া নয়। সেগুলো যা ছিল না, তেলের ক্ষেত্রে থাকুন, তেলের ক্ষেত্রে বলছি ওএনজিসি আপনার শেয়ার বিক্রি করছেন, না 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 না, আমরা অয়েল ইন্ডিয়াকে ছেড়ে দিচ্ছেন, না না, তাহলে রাষ্ট্রায়ত্ত শিল্প হয়ে গেল। সমস্ত এগুলোর সমস্ত জিনিসের এফেক্ট পড়ছে আমাদের সম্পূর্ণ বাজারের উপর, আমাদের অর্থনীতির ঘটনা হচ্ছে। এটা হলো আমরা যে ফিলসফি আমরা মনে করি আর কি, এটা হওয়া উচিত নয়। আপনারা করুন গভর্নমেন্ট, শুনুন, আমরা মনে করি গভর্নমেন্ট ইজ দ্য কাস্টোডিয়ান, নট দ্য ওনার্স।
অফ দ্য প্রপার্টি, ভারতের যে সম্পত্তি বা যে জনগণের সম্পত্তি, না, না, আপনি কাস্টমার হয়ে, আপনি ওনারের মতো মালিক হয়ে আপনি বিক্রি করে দিচ্ছেন। অন্য কি হচ্ছে এটা এটা হয় না। তেলের ক্ষেত্রে বলুন। এটা হয় না, সভাপতি হয় না। আমি বলছি সলিউশন কোন পথে? Crude oil- আমি ছোট্ট না, করে সলিউশন আমাদের মতে সলিউশন হলো আপনাকে রাষ্ট্রায়ত্ত শিল্পকে যেমন বাঁচিয়ে রাখতে হবে, গভর্নমেন্টের সদিচ্ছা থাকতে হবে, স্টেট এবং সেন্ট্রালের দুজনেরই, দুই দেশ সরকারি যে দলের সরকার থাকুক, সাধারণ মানুষের উপর যে বোঝা চাপছে তার থেকে আপনাকে ভর্তুকি দিয়ে হোক যেভাবেই হোক এটাকে কমাতে হবে, মানুষকে আগে বাঁচিয়ে রাখতে হবে, দুর্দশা মানুষের যাতে আর না বাড়ে এটাকে দেখতে হবে সবার আগে, সমাধানটা সেই রাস্তায় আসতে হবে। অবশ্যই। অন্য কোনো রাস্তা আমি নেই। মৃণাল বাবু আপনার থেকে একই বিষয়, যে এই বিষয়টা নিয়ে মানুষও তো কিছুটা বিরক্ত তো বটেই, তো সেক্ষেত্রে আপনাদেরই বা ভূমিকা কি হবে আগামী দিনে? দেখুন, আমি তো আগেই স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছি, উপা সরকারের সময়ে 3 টাকা 80 পয়সা করে বাৎসরিক বৃদ্ধি ঘটেছিল তেলের। এই বিজেপি শাসিত 7 বছরে, শাসনের 7 বছরে 2 টাকা 78 পয়সা করে বৃদ্ধি পেয়েছে। সুতরাং আগে থেকে 1 টাকা 2 পয়সা করে কম আছে বৃদ্ধির হার বাৎসরিক। দেখুন, আমি তো আগেই বলেছি যে অর্থমন্ত্রী বলেছেন যে ঠিক আছে, বৃদ্ধি তো ঘটেছে, এটা বাস্তব। তার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ে যদি ঐক্যমত হয়, যদি ভ্যাট এবং সেন্ট্রাল এক্সাইজ যদি পরিমাণ কিছু কমানো যায়, তাহলে হয়তো তেলের দাম কমবে। এটা কি এমন উদাহরণ আছে। কমন না, না, ট্যাক্সেশনের না। আওতায় আনলে ভালো হয়? না, দেখুন, জিএসটি নিয়ে তো সব আইটেমগুলো জিএসটির আওতায় এসছে, কিন্তু তেলটা জিএসটির আওতায় আসার জন্য রাজ্য সরকারগুলো রাজি হয়নি, কারণ তেলটা বুঝতে পারছেন আপনি ক্যাশ কাউয়ের মতো কাজ করছে। এখান থেকে আপনার নগদ যে তাহলে অর্থটা আসে সেটা রাজস্ব, থেকে বেরিয়ে আসবে। কিন্তু রাজ্যগুলো সেটা তো এই জন্যই তো বলছি, না, প্রশ্নটা হচ্ছে রাজ্যের আন্তরিক হতে হবে, রাজ্যগুলোর আন্তরিক হতে হবে। সেই যদি 1 টাকা কমিয়ে যদি নাটক প্রদর্শন করা হয় তাহলে কমবে না, কারণ 1 টাকার জন্য কেউ মানে যে একেবারে দুঃখ দুর্দশায় পড়ে গেছে এমন কোনো ব্যাপার নেই। আসাম রাজ্য 5 টাকা কমিয়েছে, মেঘালয়ের মতো রাজ্য 60 টাকা কমিয়েছে, নাগাল্যান্ডের মতো রাজ্য 2 টাকা কমিয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য যতটুকু কমাক না কেন সেটা যাতে সুন্দর এবং সেটা যুক্তিসঙ্গত হয়। 1 টাকা কমিয়ে যদি রাজ্য সরকার যদি প্রদর্শন করে যে খুব একটা কিছু করেছি, বীরত্ব দেখায়, তাহলে তো তেলের দাম কমবে না। ধন্যবাদ আপনাদের, সেটাই আমাদের। ধন্যবাদ আপনাদের দুজনকে এই আলোচনায় সামিল হওয়ার জন্য। তবে আমরা অপেক্ষায় থাকবো অবশ্যই এই তেলের দাম কমুক, কারণ এই শুধু তেলের দাম তো বাড়ছে না, তার সঙ্গে সংশ্লিষ্ট আরো অনেকগুলো জিনিস মানুষের কিন্তু বোঝা চাপছে। ফলে এক্ষেত্রে ভাবুক, কেন্দ্র এবং রাজ্য উভয়ই ভাবুক এবং সাধারণ মানুষকে আরো যতটা স্বস্তি দেওয়া সম্ভব তারা নিশ্চয়ই এই বিষয়টা ভাববেন। এবং ভালো থাকবেন আপনারা দুজন, এবং ভালো থাকবেন আপনারা, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার। নমস্কার। নমস্কার।